হাসিনা যেহেতু আমার জেলে বন্দি করছে, তো আমার মনে হয়েছে যে আমি তো ইনোসেন্ট ছিলাম, আমার কেন বন্দি করছে। ওটা থেকে কিন্তু আমার একটা খুব ভালো ক্ষোভ আসছিল, এবং পরবর্তীতে আমার মনে হয়েছে যে হাসিনা বাংলাদেশে থাকা উচিত না। যেমন আমার বিএনপির প্রতি একটু রাগান্বিত অথবা প্রচন্ড ক্ষোভে আসতেছে যেহেতু ওরা সংস্কার বাস্তবায়ন করতেছে না। তার মানে কি আমরা ধারণা করতে পারি কিছু বছর পর বিএনপিও বাংলাদেশ থেকে বিতাড়িত হতে পারে? যখন আপনি জনমুখী না হবেন তখন তো জনগণের তাকে প্রয়োজন থাকে না, প্রয়োজন না থাকলে তো সে অটোমেটিক বাদ হয়ে যায়। যেমন শেখ মুজিব মারা গিয়েছে, কিন্তু উনি একটা বেঈমান হিসেবে মারা গিয়েছে, যে বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করেছে। আপনি তো কিছুদিন আগে ওমরাহ পালন করে এলেন, তো আমরা আপনার সেখানের অনুভূতি সম্পর্কে জানতে চাচ্ছি। মক্কা মদিনা বিভিন্ন জায়গায় আমি যত জায়গায় খেয়েছি অধিকাংশ জায়গায় আমার তাকে বিল রাখেন, আমি জোর করে বিল দিতে চাইছি। ভোট জালিয়াতি ঠেকাতে আপনার পদক্ষেপ কি ছিল? স্টেট হলো আমার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, এবং আমি অনেক জায়গায় শুনতে পেয়েছি ডিপ স্টেট বলে যেটা আছে সেটা হলো আমাকে চায় না এখানে। আপনি কাবা শরীফের দরজা ধরে আল্লাহ তাআলার কাছে কি চেয়েছেন? মক্কা এবং মদিনায় দুই জায়গাতেই আব্বাস সাহেবের জন্য দোয়া করেছি। উনি অসুস্থ, আল্লাহ তাআলা তাকে এখনো বলে যে সুস্থ করে দিক। আপনার সহধর্মিনীকে নিয়ে বিভিন্ন ধরনের ট্রল আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি। আমি যে ওর যখন প্রেমে পড়ছি দাঁতের কারণে, মির্জা আব্বাস চাঁদাবাজ, এটাকে একটা প্রতিষ্ঠিত ট্যাগ হিসেবে রূপ দেওয়ার চেষ্টা করেছেন। বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার সেটা তো পেশি শক্তির রাজনীতি, এবং এই পেশি শক্তির রাজনীতিটা কোথা থেকে আসে, তো সেটার জন্য একটা সন্ত্রাসী বাহিনী প্রয়োজন হয়। তো আমি সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছি, যেটা পুরো বাংলাদেশের একটা প্রবলেম। আপনি যে জাতীয় সংসদে যেতে পারেননি, এই কারণে কি আপনার কোনো আফসোস হয়? ঢাকাটা সাধারণত যেই দলটা হলো গভর্নমেন্ট গঠন করে, সরকার গঠন করে, তারাই সাধারণত নিয়ে থাকে এবং যে কোনো মূল্যে নিয়ে থাকে। যেমন এখন যিনি প্রধানমন্ত্রী, ওনারও কিন্তু ঢাকা আটেই থাকা হবে বাসস্থান। রাজনীতিতে আসার কারণে জীবনের কোনো কিছু কি হারিয়ে ফেলেছেন কিনা? বাড়ি যেতে পারতেছি না, আব্বা আম্মা ফোন দিচ্ছে। আবার এখনো দেখা গেছে আমার হয়তো বাচ্চাকে বেশি সময় দেওয়া হয় না, অথবা আমার ওয়াইফকে বেশি সময় দেওয়া হয় না। অনেকদিন ধরে জেলে বন্দি ছিলেন, কারাবন্দি ছিলেন। গারদে ছিলাম, রিমান্ডে ছিলাম, সারা রাত মেরেছে, খাবারের মধ্যে পোকা ছিল। জেল আর একটা অন্ধকার জগতেরই, বাংলাদেশে আমরা যে ধরনের বাহিরে অন্ধকার জগৎ থেকে ভিতরে এক ধরনের অন্ধকার জগৎ। তো ওইখানে আসলে কারেকশন হয় না, মানুষ ওইখানে যায় আরো ভায়োলেন্ট হয়। আমি একদিন দেখেছিলাম যে মা হলো বাবার জন্য হলো খাবার নিয়ে আসছে, তো ওইটা নিয়ে বাবা এবং সন্তানের মধ্যে মারামারি লাগছে যে এই খাবার হলো কার জন্য নিয়ে আসছে। আমরা আপনার মুখ থেকে শুনতে চাই আপনি আসলে ল্যাপটপ চুরি করেছিলেন কিনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জনপালসের নিয়মিত পডকাস্ট শো পলিটিক্যাল রুমের নতুন একটি পর্বে। আজকের পর্বে আমাদের অতিথির আসন অলংকৃত করেছেন বর্তমান সময়ে জেনজির কাছে অন্যতম জনপ্রিয় একজন তরুণ রাজনীতিবিদ এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আমি নিশ্চিত আপনারাও আমার মতো অধীর আগ্রহে অপেক্ষা করছেন নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের মুখ থেকে তার চমকপ্রদ কথাগুলো শোনার জন্য। তাই দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের পর্ব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনি তো কিছুদিন আগে ওমরাহ পালন করে এলেন, তো আমরা আপনার সেখানের অনুভূতি সম্পর্কে জানতে চাচ্ছি এবং সেখানে কি কি অ্যাক্টিভিটিস করেছেন আপনি? ওমরাহ পালনে গিয়ে একটা হলো যে মক্কায় তাওয়াফ এবং ওমরার যে কাজগুলো করতে হয়, সেখানে আমার বাংলাদেশি ভাইদের অনেক পেয়েছি, তারা অনেক হেল্প করেছে আমাকে। হাজরা আসওয়াদ চুমু দেওয়ার ক্ষেত্রে তারা আমাকে অনেক হেল্প করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত, এবং সাথে সাথে রিয়াজুল জান্নাহ যেটা আছে সেখানে হলো নামাজ পড়ার জন্য। তো আমাকে দূর থেকে বলে আপনি নাসিরউদ্দিন ভাই না? আমি হ্যাঁ। তো দেখা গেছে অন্যদের যে টাইমটা দেয় আমাকে একটু বেশি টাইম দিয়েছে। তো আমার যেটা ফিল হয়েছে ওইখানে আমার মনে হয়েছে যে আমি বাংলাদেশের মধ্যেই আছি। ওইখানে যারা হাউসকিপিং করে এবং অনেক দায়িত্বে যারা বাংলাদেশি ভাইরা রয়েছেন, তো তাদের সাথে কথাবার্তা হচ্ছে, বাংলাতে টক করতেছিলাম, ভালো লেগেছে সব কিছু মিলিয়ে। আমরা দেখতে পেয়েছি আপনি কাবা শরীফের দরজা ধরে একটি ছবি তুলেছিলেন, তো আমরা আসলে জানতে চাই আপনি কাবা শরীফের দরজা ধরে আল্লাহ তাআলার কাছে কি চেয়েছেন? কাবা শরীফের দরজা ধরে গিলাফ না, এটা দরজা ধরে হলো আমি 3টি প্রার্থনা করেছিলাম, যেটা হলো আমাদের নৈতিক অবস্থানের জায়গাটা যাতে ঠিক থাকে, এবং আমাদের সবচেয়ে এই জেনারেশনের 3টা জিনিসে প্রবলেম হয় আমাদের। একটা হলো ড্রাগ রিলেটেড প্রবলেম, আরেকটা হলো উইমেন রিলেটেড প্রবলেম, আর একটা হলো মানিটারি। অর্থাৎ আপনি যখন এই 3টা লোভের জায়গা থেকে আপনি উপরে উঠতে পারবেন, তখনই আপনি জনগণকে বেশি সার্ভ করতে পারবেন। তো আমাদের সমাজে কি হয়, দেখা গেছে যে বেশি সাধারণত পলিটিক্যাল এরিনা বা বিজনেস এরিনাতে দেখা গেছে যে কোনো উইমেন স্ক্যান্ডালে অনেকে জড়িয়ে পড়ে, অথবা ওই যে আরবও দেখেছিলাম যে আমরা স্টোরিগুলো যখন পড়েছিলাম যে নারীর টানে কোনো কিছু করে ফেলে। তো এটা পৃথিবীতে তো সৌন্দর্য হিসাবে তৈরি করা হয়েছে,
এটার যাতে হলো যে মিসইউজ যাতে যেটা হয়, যেমন আমি বিবাহিত, যেভাবে হলো আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেভাবেই তো মানতে হবে, যাতে অন্য কোনো স্ক্যান্ডালে জড়িয়েতে না পড়ি, ড্রাগ রিলেটেড যাতে হলো আমি কখনো এডিক্টেড না হয়ে যাই। এবং আরেকটা হলো মানি, অর্থাৎ যে মানিটারি যে পাওয়ার আছে ক্যাপিটালিজম, সেটার পাওয়ারের ক্ষেত্রে যাতে হলো অন্ধমোহ হয়ে টাকার বিনিময়ে যাতে কোনো কাজ না করি, জনগণের জন্য কাজ করতে পারি, এটা করেছি। আর আরেকটা বিষয় ছিল যাতে হলো আমাদের এই বাংলাদেশের যারা মুসলমান আছে এবং 18 কোটি আমরা যারা মানুষ আছে, আমরা অনেক বিপদে আছি, যাতে হলো আমাদেরকেও শক্তি আল্লাহ তাআলা দান করে এবং আল্লাহ তাআলা যাতে সবাইকে রক্ষা করে, আমি দোয়াটা করেছি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন উনি উম্মতের জন্য বেশি দোয়া করতেন, তো আমার পার্সোনাল জায়গা থেকে মানুষের জন্য বেশি দোয়াটা হয়েছে। আমরা দেখতে পেয়েছি সেখানে আপনার সাথে আপনার স্ত্রীও গিয়েছিলেন। তো আপনার সহধর্মিণীকে নিয়ে বিভিন্ন ধরনের ট্রল আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি। আমি জানি না আপনি সেগুলো দেখেছেন কিনা। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য একটা হচ্ছে তার দাঁত নিয়ে বা তার দাঁতের গঠন নিয়ে অনেকে সমালোচনা করেছে। এই জিনিসগুলোকে আপনি কিভাবে দেখছেন? আমার তো ফেসবুক নাই অথবা তখন ছিল না, তো আমি অত বেশি দেখতে পারি নাই। তবে আমি যে ওর যখন প্রেমে পড়ছি দাঁতের কারণে প্রেমে পড়ছি, ওর হাসিটা সুন্দর ছিল। তো কে কি বলছে ওটা তো আসলে আমি জানি না। আমার প্রত্যেকের আসলে স্বকীয়তা, প্রত্যেকের যেমন, তো আমার কাছে মনে হয় সেটা সৌন্দর্য, কারোর কাছে হয়তো বা অন্য কোনো কিছু। আমরা দেখেছি যে আপনি সেখানে গিয়ে বক্সিং মেতে উঠেছেন এবং সেখানে বক্সিং করার ক্ষেত্রে আপনি আব্বাস বলে জোরে একটা ঘুষি মারছেন। তো এই বিষয়গুলো নিয়ে নেটিজেনদের অনেক ধরনের সমালোচনা রয়েছে। অনেকে বলছে যে মির্জা আব্বাস তো এখন অসুস্থ, তো এখন আপনি সস্তা সমালোচনা বা সস্তা আলোচনা পাওয়ার জন্য এগুলো করছেন। তো এইটার পেছনে আসলে কারণ কি ছিল? আমি মক্কা এবং মদিনায় দুই জায়গাতেই আব্বাস সাহেবের জন্য দোয়া করেছি। উনি অসুস্থ আছে, আল্লাহ তাআলা তাকে এখনও বলে যে সুস্থ করে দিক। উনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ। আমাদের ইলেকশন ক্যাম্পেইন একটা ছিল, আর এখন কিন্তু ওইটা নাই। তো ফলত ওই জায়গা থেকে হলো ব্যক্তির জায়গা থেকে উনি অনেক অসুস্থ। আমি ওনার জন্য দুইটা জায়গাতে দোয়া করেছি। আর মদিনাতে একটা ইভেন্ট ছিল যেখানে হলো ইন্টারন্যাশনাল একটা ফেয়ার ছিল। তো মদিনা ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট এবং ছাত্র প্রতিনিধি আমাকে ইনভাইট করলো। তো সেখানে হলো বাংলাদেশিদের স্টল ছিল এবং বাংলাদেশিরা ওই কম্পিটিশনে আজকে রেজাল্ট দেখলাম তারা দ্বিতীয় স্থান অধিকার করেছে সবগুলো দেশের মধ্যে। এবং ওই সেশনের পাশাপাশি আরেকটা সেশন ছিল যারা ওইখানের ফ্যামিলি, অর্থাৎ বাংলাদেশের সিস্টেম থেকে ওইখানে সিস্টেমটা আলাদা। যেমন ইউনিভার্সিটির যে এঙ্গেজমেন্টগুলোতে আশেপাশে যারা ফ্যামিলি বাচ্চা টাচ্চা নিয়ে আসে, তো ওইখানে যে আরব যারা ফ্যামিলির বাচ্চা টাচ্চা আছে ওদের সাথে আমি খেলায় মেতে উঠেছিলাম ওইখানে আরই। তো ওইখানে বক্সিং হচ্ছিল এবং বক্সিংয়ের মধ্যে হলো আমিও ওইখানে সিরিয়াল ধরেছি। তো সবাই আমাকে বলতেছিল যে আব্বাস। তো আমি সবাইকে প্রথমে নিষেধও করছি যে না, এটা না। তো যখন আমি বলতেছিলাম যে আব্বাস, তো ওই শব্দটা হলো কাট করে দিয়েছে। আমার কাছে ফুল আগাগোড়া ভিডিওটা আছে। তো মানে আমার এতটুকু না যে আমি ওনাকে পাঞ্চ করতে যাব বা কোনো কিছু না রে, আমার জায়গাতে আমি পাঞ্চ করেছি, থাকে না কথাবার্তার মধ্যে একটা চলতেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে ওই সময় ছোট করে ভিডিওটা কাট করে দিয়েছে। প্রসঙ্গটা আসলে ভিন্ন ছিল, আপনি তাকে ছোট করতে চাননি বা তাকে নিয়ে কোনো মজা করতে চাননি। আসলে আমি কেন ওনাকে নিয়ে মজা করতে যাব, কারণ আমার হলো সিস্টেমের বিরুদ্ধে লড়াই, আমার তো ব্যক্তির প্রতি কোনো ক্ষোভ নেই। তো সিস্টেমের বিরুদ্ধে, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে এটার আমি সংগ্রামটা মানে চালাচ্ছি এবং ভবিষ্যতেও চালাবো, এটাতে আমি কোনো কম্প্রোমাইজ করব না। ব্যক্তির প্রতি তো কোনো, যেমন এটা হলো একটা যুদ্ধের ময়দানে ইসলামিকও যে ব্যক্তিগত ক্ষোভ এসেছিল এবং সেখানে এমন একটা অবস্থায় ছিল যে ওনাকে তরবারির কাছাকাছি গর্দানটা তার কাছে গিয়েছিল। পরবর্তীতে উনি উঠে গিয়েছেন যে আমার এখানে ব্যক্তিগত ক্ষোভ এসেছিল। তো সামষ্টিক কোনো প্রয়োজনে, যেমন সিস্টেমের বিরুদ্ধে যখন আমরা পরিবর্তন করতে চাই সেটা তো অ্যালাউড, কিন্তু কোনো ব্যক্তির প্রতি পার্সোনাল আমার ক্ষোভ তো থাকার কথা না। অর্থাৎ ওনাকে তো আমি আগে ওইভাবে চিনতাম না, অথবা ওনার সাথে তো আমার হলো 2 টাকার কোনো লেনদেনও নাই যে আমার সাথে ওনার সাথে কোনো প্রবলেম বা কোনো কিছু। আমি যখন ইলেকশন ক্যাম্পেইনে করেছিলাম তো তখন আমাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। আমি যখন একটা সিস্টেমের বিরুদ্ধে দাঁড়াতে গিয়েছি, আমার পার্সোনাল জায়গা থেকে যারা আমাকে কষ্ট দিয়েছে আমি তাদেরকে সবাইকে ক্ষমা করে দিয়েছি। এটা হলো মক্কা মদিনা পরে আমার চিন্তা হয়েছে এবং
সে জায়গা থেকে কিন্তু আমার সিস্টেম যারা এটার সাথে এঙ্গেজমেন্ট বা সিস্টেমের বিরুদ্ধে আমার লড়াইটা চলমান থাকবে। আপনি একটু আগে বললেন যে আপনার ব্যক্তির প্রতি কোনো ক্ষোভ নেই। আমরা দেখেছি যে আপনি যখন ইলেকশন ক্যাম্পেইন করেছেন এবং ইলেকশনের পরবর্তী সময়েও মির্জা আব্বাসকে আপনি চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, বা এই মির্জা আব্বাস চাঁদাবাজ এটাকে একটা প্রতিষ্ঠিত ট্যাগ হিসেবে রূপ দেওয়ার চেষ্টা করেছেন। তো এই ব্যাপারটা আসলে কেন ঘটেছে? যদি আপনার ব্যক্তির প্রতি কোনো ক্ষোভই না থাকে, তাহলে একজনকে চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠিত করলেন কেন? এটা তো হলো যে মানে ঢাকা আটে যখন আমি গুলিস্তানে গিয়েছিলাম তখন কিন্তু অনেকে আমার কাছে অভিযোগ দিচ্ছিল এবং বিভিন্ন জায়গায় মার্কেটে, তো ওগুলো খুঁজতে খুঁজতে গিয়ে ওই ব্যক্তির নাম চলে আসছিল। তো তখন আমি হলো ওই শব্দটা উচ্চারণ করি যে ওনার যদি ছত্রছায়া এটা না দিত তাহলে তো ওইখানে সিস্টেমগুলো বন্ধ হয়ে যেত আর কি। তো আমাদের তো প্রত্যেকটা আসনে এক একজন ইজারা দিয়ে নিয়ে রাখে, ছোট ছোট তাদের ওইটা ব্রেক ইভেন করে সবার কাছে বিক্রি করে, যেমন এইজনকে হলো এই এরিয়া দেওয়া হয়, ওইজনকে এই এরিয়া দেওয়া হয়। কিন্তু যখন আমি খুঁজতে গিয়েছি তখন ওনাকে পেয়েছি আর উনি যদি ওই ছত্রছায়াটা না দেওয়া হয় তাহলে তো আর তারা এটা করতে পারে না আর। তো পরবর্তীতে সবাই যারা নেটিজেন আছে সবাই বলেছে যে ব্যক্তির নাম উচ্চারণ করা ঠিক না। তো আমার একটা স্ট্র্যাটেজি ছিল যে থাকে না এলাকায় চুরি হলে মানে চুরি হয়েছে চুরি করেছে কি এটা আসলে আর কেউ বলে না, চোরের নামটা উচ্চারণ করতে সাহস পায় না। সমাজে তো সবাই চলাফেরা একসাথেই থাকে, তো সবাই সম্পর্কটা রাখতে চায় আর। তো আমার মনে হয়েছে যে না, আমি যখন একটা জিনিসের বিরুদ্ধে দাঁড়াচ্ছি আমার তো এটাতে একদম খালেস নিয়তে দাঁড়াতে হবে। সেই জায়গাতে নাম চলে আসছে আর, কিন্তু ব্যক্তির সাথে আমার কোনো ইয়ে নাই, সিস্টেমের বিরুদ্ধে আমার লড়াইটা। আমরা দেখতে পেয়েছি যে ঢাকা ৮ আসন নিয়েও নাটকীয়তা বা জনপ্রিয়তা যেটাই বলেন না কেন সেটা তুঙ্গে ছিল। শহীদ শরীফ ওসমান হাদি ভাই তিনি ওই আসনে লড়াই করতে গিয়ে তিনি তো শহীদ হয়েছেন, পরবর্তীতে আপনি সেখানে দাঁড়িয়েছেন কিন্তু অল্প ব্যবধানেই হেরে গিয়েছেন, এবং শেষ পর্যন্ত যিনি নির্বাচিত হলেন অর্থাৎ মির্জা আব্বাস সাহেব তিনিও আসলে এই নির্বাচনের পরে আসলে সংসদে এখনো পর্যন্ত যেতে পারেননি। তো অনেকেই বলে থাকে যে ঢাকা ৮ আসনে আসলে শকুনের চোখ পড়েছে। আপনার দৃষ্টিভঙ্গি এরকম কিনা বা আপনার এরকম চিন্তাভাবনা কিনা? শকুনের চোখ পড়েছে এটা ঠিক না। ঢাকা মানে বাংলাদেশের যদি বলা হয় যে ক্যাপিটাল ঢাকা, আবার ঢাকার ক্যাপিটাল হলো ঢাকা ৮। ঢাকা ৮-এ সচিবালয় আছে, বুয়েট, মেডিকেল, বারডেম, পিজি এবং বিকারুন্নেসা থেকে করে কলেজ সেকশনে অনেক ভালো ভালো কলেজ আছে। তো এখানে সুপ্রিম কোর্টও আছে, এখানে ঐতিহাসিক সেই আমাদের শাহবাগও আছে যেখান থেকে বারবার গণ অভ্যুত্থান থেকে শুরু করে অনেক কিছু হয়। তো ফলত এখান থেকে পলিটিক্যাল জায়গাটা অনেক কমপ্লেক্স জায়গা এবং এটাতে সব দলই একটু নিয়ন্ত্রণ করতে চায়, সবাই এখানে নিজেদের অস্তিত্বের জানানটা দিতে চায়। ফলত এটা ইন্টারন্যাশনাল এবং ন্যাশনালি সব জায়গা থেকে এখানে মিডিয়া পাড়াও থাকার কারণে একটু ভোকাল সব জায়গায় হয়, ওই জায়গা থেকে সবার কাছে এটা রিচ করে। আর দেখা গেছে যে এই আসনে শহীদ ওসমান হাদি ভাই দাঁড়িয়েছিলেন, ফলত ওনার যখন শহীদ হয়েছিলেন তখনও সবাই নজরে এই বিষয়টা আসে ঢাকা ৮। সব মিলিয়ে হলো জনগণের কাছে ঢাকা ৮ সবসময় ভাইব্রেন্ট থাকে, এটা শুধু এই ইলেকশনে না, সব ইলেকশনে ঢাকা ৮ ভাইব্রেন্ট থাকে। ওই জায়গা থেকে হয়তো বা মানুষের আলোচনা সমালোচনার জায়গা থাকে। এই ইলেকশনে যে ৩ জন দাঁড়িয়েছে তাদের ৩ জনের একজনও সংসদে যেতে পারেনি এই আসন থেকে, তো এই জন্য জনগণের কাছে এটা নিয়ে আরো অনেক বেশি হতাশা বা অনেক বেশি আফসোসের জায়গা তৈরি হয়েছে। ঢাকা ৮টা সাধারণত মানে যেই দলটা হলো গভর্নমেন্ট গঠন করে, সরকার গঠন করে, তারাই সাধারণত নিয়ে থাকে এবং যে কোনো মূল্যে নিয়ে থাকে। যেমন এখন যিনি প্রধানমন্ত্রী ওনারও কিন্তু ঢাকা ৮-এই থাকা হবে বাসস্থান, সচিব নিবাসও ঢাকা ৮-এ এবং মন্ত্রীপাড়াও ঢাকা ৮-এ। তো ফলত যারা সরকার দলীয় তারাই সবসময় এটা নিয়ে থাকে। তো এবার আমরা একটা ব্রেক থ্রু করতে পেরেছিলাম বিরোধী দলের পক্ষ থেকে, কিন্তু এটা তো ভোট ডাকাতি করা হয়েছে, যার জন্য হলো আমরা ওই রেজাল্টটা, প্রত্যাশিত রেজাল্টটা আমরা নিতে পারি না এই মাঠ থেকে। তো ঢাকা ৮-এর জায়গাটা হলো মানে আল্লাহ এখানে কি রাখছে জানি না, তো এটা খুবই কমপ্লেক্স জায়গা। এনে যেই কেউ পলিটিক্যালি এখানে দাঁড়াইতে চাক, এটা আপনার কাউন্সিলর ইলেকশন করুক অথবা এমপি ইলেকশন অথবা ঢাকা সাউথে মেয়র ইলেকশন, খুবই কমপ্লেক্স জায়গা, খুবই ক্রিটিক্যাল জায়গা এবং এটা ক্যারি করা অনেক টাফ। আপনি একটু আগে বললেন যে এখানে ভোট ডাকাতি হয়েছে এবং নির্বাচনের সময় আমরা দেখেছি আপনি ভোট কারচুপির অভিযোগ এনেছিলেন, বলেছেন যে মির্জা আব্বাস এবং তার স্ত্রী বিভিন্ন কেন্দ্রে গিয়ে বসে আছে। তো আমরা আসলে নির্বাচনের দিন বিকেলের পর থেকে আসলে নির্বাচনের মাঠে আপনার উপস্থিতিটা দেখতে পাইনি। ভোট ডাকাতি ঠেকাতে বা ভোট বানচাল করা ঠেকাতে, ভোট জালিয়াতি ঠেকাতে আপনার পদক্ষেপ কী ছিল?
আমি 5টা পর্যন্ত মাঠে ছিলাম, 4:30 পর্যন্ত মাঠে ছিলাম। তো 4:30 তো মোটামুটি ভোট গণনা শেষের দিকে চলে যায়, 5টার দিকে। তখন আমি কন্ট্রোল রুমে চলে যাই, কারণ কন্ট্রোল রুম থেকে অনেক জায়গা থেকে নিউজ একসাথে আসতেছিল যে বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল হচ্ছে। তো সন্ধ্যার পরে হলো আমার 97 কেন্দ্রে একসাথে অ্যাটাক হয়েছে, যেখানে তারা বিভিন্ন বাহিরে গুন্ডা মাস্তানদের জড়ো করেছে, এজেন্টদেরকে ধমক দিয়েছে এবং প্রিজাইডিং অফিসার ছিল যারা, তাদেরকেও প্রেশার ক্রিয়েট করেছে যাতে হলো তাদের যে রেজাল্ট সেটা হলো প্রকাশ করে। এবং আপনারা জানেন যে এটা 3 ঘন্টা রেজাল্টটা অফও ছিল। তো পরবর্তীতে যখন আমি পরিস্থিতি, যেমন অ্যানেক্স ভবনে যখন আমি ব্যালট পেপার পুলিশকে পাঠালাম, ডিসি অফিসে গিয়ে তারা উদ্ধার করতে পারে নাই, বিজিবি গেলে উদ্ধার করতে পারে নাই, আর্মি গেলেও আর্মিকে অ্যাক্সেস দেওয়া হয় নাই, পরে সমন্বিত একটা কমান্ডো বাহিনী দিয়ে তারপর এটা উদ্ধার করা হয়েছে। মূলত ঢাকা 8-এ যেটা হয়েছে, এবং রাতের পরে এই সময় যখন ভোট ডাকাতের উৎসবটা মেতে উঠে, এবং আমি সেখানে দেখলাম যে ডিসি অফিসে ডিজিএফআই লোক এসেছে, এনএসআই লোক এসেছে, এবং সন্ধ্যার পরে মোটামুটি পুরো বাংলাদেশের কিন্তু একটা চিত্র বিএনপির ফেভারে যাওয়া শুরু করেছে, এবং প্রশাসনও বিএনপির দিকে হেলে যাওয়া শুরু করেছে। এবং প্রশাসনের যারা আছে তাদের সাথেও যখন আমি প্রশ্ন অনেক রেখেছিলাম, তারা এটার উত্তর দিতে পারে নাই। তখন আমার সামনে একটা ওয়ে ছিল যে ঠিক আছে, তাহলে আমি মাঠে নামি, যে এই যে ভোট ডাকাতি হচ্ছে ওই সময় পরিস্থিতি যেটা ছিল, তারাও কিন্তু মাঠে হলো সব লাঠি সোটা নিয়ে সব কিছু নিয়ে উপস্থিত ছিল। তো যখন স্টেট চায় না, তখন আমার আর এটা আসলে তাদের বিরুদ্ধে যুদ্ধ না, তখন আমার স্টেটের বিরুদ্ধে তখন যেতে হবে। তো স্টেটের বিরুদ্ধে গেলে এখানে আমাদের আন্দোলনের সময় যেভাবে একটা ম্যাসাকার চালানো হয়েছিল, গুলি করা হয়েছিল, তারাও এই ধরনের স্টেপে যেত। এবং আমার যতটুকু পলিটিক্যাল অ্যাকিউমেন্ট, ওই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এখানে অনেকগুলো লাশ পড়তো। তখন হয়তো আমি এমপি হতাম, কিন্তু যারা লাশগুলো পড়তো অথবা হসপিটালে যারা আহত থাকতো, আমি তাদেরকে কি জবাব দিতাম? ফলত আমি ওই ধরনের যে নিজ হাতে আইন তুলে নেওয়া, এই ধরনের কোনো অ্যাকশনে আমি যাইনি। আর ভোট গণনার কাজ তো প্রিজাইডিং অফিসারদের কাজ। আপনারা দেখেছেন বিভিন্ন ব্যক্তি গিয়ে তারা নিজেরা ভোট গণনা করছে, তাদেরকে ধমক দিচ্ছে, বিভিন্ন কেন্দ্র যাচ্ছে, এবং তারা হলো ডিসির অফিসের সাথে যোগাযোগ করে বিভাগীয় কমিশনার নিজেদের মতন করে রেজাল্ট শিট তৈরি করছে। তো তখন তো প্রশাসনও তাদের পক্ষে কাজ করতেছিল। তো যেখানে আসলে আমাদের ইলেকশন সিস্টেমটাই ঠিক না, এবং স্টেট হলো আমার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, এবং আমি অনেক জায়গায় শুনতে পেয়েছি ডিপ স্টেট বলে যেটা আছে সেটা হলো আমাকে চায় না এখানে, কিন্তু জনগণের রায় দিয়ে কিন্তু জনগণ ব্যাপক হারে ভোট দিয়েছিল। তো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে আমি কোনো আসলে রাজপথে এতগুলো শহীদদের পরে নতুন কোনো শহীদ আর চাই না আমি। আমরা দেখতে পেয়েছি যে সেখানে আপনি মাত্র কিছু পরিমাণ ভোটে হেরেছেন, মাত্র 5,000 বা 8,000 ভোটের ব্যবধানে হেরেছেন। তো আমরা আপনার একটা ব্যাপক জনপ্রিয়তা দেখতে পেয়েছিলাম ঢাকা 8 আসনে আপনি দাঁড়ানোর পর। আপনার কি মনে হয় যে ঢাকা 8 আসন বাদে অন্য কোনো আসন থেকে যদি নির্বাচন করতেন তাহলে এই জনপ্রিয়তাটা পেতেন? এই ইলেকশনে আমি একটা সিস্টেমের বিরুদ্ধে কথা বলেছিলাম। বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার, সেটা তো পেশিশক্তির রাজনীতি, এবং এই পেশিশক্তির রাজনীতিটা কোথা থেকে আসে? নিশ্চয়ই আপনি একটা গুন্ডা সন্ত্রাসী মাস্তান বাহিনী পালতে হবে, তো সেটার জন্য একটা সন্ত্রাসী বাহিনী প্রয়োজন হয়। তো আমি সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছি, যেটা পুরো বাংলাদেশের একটা প্রবলেম। তারপর হলো আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, যেটা বাংলাদেশের একটা বড় প্রবলেম, এবং দুর্নীতি করে কিন্তু পলিটিক্যাল পার্টির যারা আছে অনেক বড় বড় প্রজেক্ট হাতিয়ে দেয় সরকারের, জনগণকে তারা হলো প্রতারণার মধ্যে দিয়ে তাদের পার্টির যারা কর্মী তাদেরকে লাভবান করে থাকে। ফলত জনগণের উপকৃত হোক, এবং পলিটিক্যাল যে ফাইন্যান্সিং সিস্টেম সেটা নিয়ে আমি কথা বলছি, করাপ্টেড যে ফাইন্যান্সিয়াল সিস্টেম। আর একটা কথা বলেছিলাম চাঁদাবাজির বিরুদ্ধে, কারণ গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে ব্যাপক হারে চাঁদাবাজি হয়েছিল, এবং জনগণ এটা তো অতিষ্ঠ হয়ে গিয়েছিল। গতকালকেও দেখলেন যে কিডনি স্থাপন করে কামরুল ইসলাম সাহেব, ওনার ওইখানে গিয়ে যুবদল চাঁদাবাজি করেছে, এবং ব্যাপক আকারে এটা মানুষের এবং নিউজ মিডিয়াতে হলো এটা ছড়িয়ে পড়েছে। এরপরে হলো মোহাম্মদপুরে ব্যবসায়ীরা হলো মিছিল করেছে, এবং চাঁদাবাজি বা এক্সটর্শন চাঁদাবাজি, চাঁদা না দেওয়ার কারণে পুরান ঢাকায় দেখেছেন একজন ব্যবসায়ীকে হলো পাথর দিয়ে হত্যা করা হয়েছে। তো জনমনে এটা নিয়ে আতঙ্ক ছিল, এবং এটা নিয়ে কেউ কথা বলছিল না, এবং যারা পলিটিক্যাল পার্টিগুলো তারাও কথা বলছিল না। ফলত আমি ভয়েস রেজ করেছি পলিটিক্যাল কালচার চেঞ্জ করার জন্য, মানুষের পক্ষে হয়ে কথা বলার জন্য, এবং মানুষ যে বিষয়গুলো সাফারিংসের শিকার হয়েছে এবং নির্যাতনের শিকার হয়েছে সেই বিষয়গুলো আমি মানুষের ভয়েসটা হয়ে ভয়েস রেজ করেছি। এই জন্য দেখা গেছে মানুষের এটা মন মগজ অথবা চিন্তা জগতে এটা ব্যাপক হারে ইম্প্যাক্ট রেখেছে।
আপনি যেহেতু পলিসি মেকিং বা এই বুদ্ধিবৃত্তিক জায়গাতে কাজ করেন, তাই আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে যে আমরা দেখেছি বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক না কেন বা যেই রাজনৈতিক দলই গঠিত হোক না কেন, বড় রাজনৈতিক দল, তাদের এই ফাইন্যান্সিং সিস্টেম বা অর্থ ব্যবস্থাটা আসলে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া বা চাঁদাবাজির মাধ্যমে চলে। তো বাংলাদেশে কি কখনো এই সিস্টেমটা পরিবর্তন করা সম্ভব কিনা? সম্ভব হলেও সেটা আসলে কিভাবে সম্ভব? পলিটিক্যাল ফাইন্যান্সিংকে বাংলাদেশ অন্য আরেকটা ডাইমেনশনে কিভাবে দেখতে পারে? এটা হলো রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন। রাজনৈতিক দলগুলো, এটা দেখা গেছে যে রাজনীতি করতে অথবা ইলেকশন করতে প্রচুর পরিমাণে ফাইন্যান্স প্রয়োজন হয় আর কি। তো এবারে আমাদের 11 দলীয় জোটে যেটা হয়েছে, জনগণে কিন্তু আমাদের পক্ষে দাঁড়িয়েছে এবং আমাকে অনেক মানুষ এখনও বলে যে আপনার জন্য 100 ভোট 200 ভোট কালেক্ট করে দিয়েছি, নিজের টাকা আমি খরচ করেছি। আমি যখন প্রবাসে ছিলাম তারা বলেছে যে আমি নিজের গাড়ি দিয়ে নিজের তেল খরচ করে এখানে প্রবাসীদের অনেক ভোট আমি কালেক্ট করেছি আপনার ঢাকা আটের জন্য। তো বলতো রাজনীতিটা আসলে যদি জনগণের জন্য হয় এবং সেই জনগণের পক্ষে হয়ে যদি লড়াই করা হয়, তখন আসলে এই ধরনের ব্যবস্থা প্রয়োজন হয় না, সদিচ্ছার প্রয়োজন। আর যদি ধরেন আপনার একটা গ্যাং বাহিনী বানান যে আমরা ক্ষমতা দখল করব, অথবা হাওয়া ভবন বানান যে এটার মাধ্যমে হলো ক্ষমতা দখল করব, একটা সার্কেল হলো ক্ষমতা, অথবা একটা পরিবার ক্ষমতা দখল করব, তখন এই ধরনের সিস্টেমগুলো চলে আসে। তো বাংলাদেশ থেকে যদি পরিবারতন্ত্র বিলোপ করা যায় এবং পেশিশক্তির রাজনীতিটা বিলোপ করা যায়, তাহলে এটা সম্ভব। এটা আসলে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন এবং জনগণও এটাতে হলো অধিকারটা তাদের আদায় করে নিতে হবে, যাতে রাজনৈতিক দলগুলো কোনো এক্সটর্শন বা চাঁদাবাজি, দখলদারিত্ব, দুর্নীতি এবং সন্ত্রাসী কার্যক্রমের মধ্যে যারা এই কাজগুলো করবে তাদেরকে হলো না বা লাল কার্ড দেখানো। যখন এটা মানুষ করবে এবং রাজনৈতিক দলগুলো তখন নিজেরাই ভালো হতে বাধ্য হবে। এবার একটু আপনার ব্যক্তিগত জীবনের দিকে চলে যাব। আপনি বর্তমানে নিয়োজিত আছেন কিংবা কি করছেন? আমি ছোটোখাটো একটা জব করি, এটা হলো কনসালটেন্সি মার্কেটিংয়ের। তো এখন তো আবার আমার নিউ কাস্টমার আসতেছে যে পলিটিক্যাল মার্কেটিংয়েরও, যে অনেকে বলতেছে আপনার ক্যাম্পেইন, যারা লোকাল গভর্নমেন্ট ইলেকশন করবে ওদের অনেক অর্ডার আমার কাছে আসতেছে যে কীভাবে ক্যাম্পেইন করব, কি করব। এটা আমার একটু এক্সট্রা ইনকাম। আর এমনি পার মান্থে আমি একটা এজেন্সিতে জব করি, সেটা তো হলো 1 লাখ প্লাস হলো স্যালারি আমার আসে। তো ওইখান থেকে মোটামুটি আমার বাসা ভাড়া বা ফ্যামিলি খরচটা হয়ে যায়। আর এখন তো যারা এই যে কাউন্সিলর দাঁড়াচ্ছে, মেয়র দাঁড়াচ্ছে, ওরা আমার সাথে যোগাযোগ করতেছে কিভাবে ক্যাম্পেইন করবে। তো হয়তো বা এখান থেকে আরেকটু বেশি হবে। আপনি বর্তমানে রাজনীতিতে সক্রিয় নেই কেন? আমি রাজনীতিতে সক্রিয় আছি এবং রাজনীতিতে হলো একটা হলো ফিল্ডে সবসময় মানুষের মধ্যে দেখা যাওয়া আর তো রাজনীতির হলো একটা হলো গঠন, যেটা হলো কিন্তু আমি পিপলের মাধ্যমে কিন্তু কাজ করতেছি, আমি একটা গাঠনিক প্রক্রিয়ায় আছি। আমাদের গণ অভ্যুত্থানের পরে কি হয়েছে, যে একটা অভ্যুত্থান হলো, আমরা একটা আশা দেখেছিলাম, এটা আমরা ধারণ করতে পারিনি কারণ মানুষ ওটার জন্য প্রস্তুত ছিল না। যেমন আমরা ভালো প্রার্থী দিতে পারি নাই, মানুষের কাছে ওইভাবে কানেক্ট করতে পারি নাই। তাহলে ফিউচারে যাতে আমরা ভালো প্রার্থী দিতে পারি, মানুষের সাথে কানেক্ট করতেছি, তারপরে ভালো মানুষগুলোকে একসাথে করার চেষ্টা করতেছি। ফলে তো থাকে না যে আপনার বিমান টেক অফ করার পূর্বেই কিন্তু অনেক ডিজেল দেওয়া লাগে, এটা পরিষ্কার করা প্রয়োজন হয়, মেরামতের প্রয়োজন হয়, ওই কাজগুলো কিন্তু দেখা যায় না। ওই কাজগুলোতে আমি ব্যস্ত আছি। তো এগুলো খুবই টায়ারিং কাজ, কিন্তু হলে ভালো কিছু করতে গেলে এই কাজগুলো প্রয়োজন, না হলে আপনি বিমান উড়াইতে পারবেন না। আপনার যারা ফ্যান বেজ আছে তারা কিন্তু আশা করেছিল যে আপনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে মেয়র নির্বাচন হয়তো করবেন, তো ওইটা আসলে করা হয়নি কেন, বা করার ইচ্ছা কি কখনো জাগেনি? আমার এখনও যে ইলেকশনের খরচ, এটা আমি ফুল এখনও মানে ফিল আপ করতে পারি না। আমার এখনও অনেক বকেয়া বাকি রয়ে গিয়েছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আমাদের দল থেকে আসিফ মাহমুদকে নমিনেশন দিয়েছে, উনি করবেন। আর আমার অনেক ধকল গিয়েছে আমার উপরে, যে পরিস্থিতির মধ্য দিয়ে আমার মনে হচ্ছে একটু গুছানো বা সব কিছু প্রস্তুতি হয়ে মাঠে নামাটা ভালো। সামনে তো সময় আছে, দেখা যাক। আপনি কিন্তু অনেকগুলো দলে ছিলেন বা অনেকগুলো দলের সাথে যুক্ত ছিলেন আপনার রাজনৈতিক জীবনের পথ পরিক্রমায়। এবি পার্টি, তারপর শিবির থেকে শুরু করে আপনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির সাথেও যুক্ত আছেন। তো আসলে এই দল পরিবর্তনের বা এই কারণটা কি, যে এক দল থেকে অন্য দলে শিফট হওয়া বা এক দলের মতাদর্শ থেকে অন্য আরেকটা দলের মতাদর্শের সাথে যুক্ত হওয়ার কারণটা কি? আমি যেটাকে বলা হয় এক্সপ্লোরেশন বা সার্চিং, মানে তো আমি হলো ছোটোবেলায় থেকে পলিটিক্যাল পার্টিগুলো সার্চিংয়ে ছিলাম। এবং মাদ্রাসায় যে দলগুলো অ্যাক্টিভ আছে, মাদ্রাসায় সাধারণত আমি যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করছি, শিবির অ্যাক্টিভ আছে, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন তারা অ্যাক্টিভ আছে, এবং শর্ষিনার
ছাত্র হিজবুল্লাহ অ্যাক্টিভ আছে, আমি তিনটার সাথেই অ্যাক্টিভলি ছিলাম। তিনটাকে বোঝার চেষ্টা করছি যে কোনটা হলো মডার্ন ইসলামিকটা চাচ্ছে, অথবা কিভাবে অনেকে বলতেছে খেলাফতের কথা, অনেকে তারা ডেমোক্রেসির কথা বলতেছে, কিভাবে তারা চিন্তা করে ওই বিষয়গুলো বোঝার চেষ্টা করেছি। এবং আমি যে হায়ারার্কি দিয়ে অনেক উপরে নেতা হয়েছি এমন না, তার সাথে থাকতাম, আড্ডা দিতাম। ক্যাম্পাসেও এসে দেখেছি যখন ইকোনমিক জায়গাটা বাম সংগঠনের সাথে চলার চেষ্টা করেছিলাম, যেগুলো ছাত্র ফেডারেশন, তো ওনাদের ইকোনমিক প্রপোজালটা আমি দেখার চেষ্টা করেছি কি তারা ইকোনমিক অথবা মার্কস লেনিন কি ইকোনমিক প্রপোজালটা দিয়ে থাকে। তো ছাত্র বয়সে মানে আমি যে খুব হায়ারার্কি জায়গায় অনেক বড় জায়গায় গিয়েছি এটা না, আমি সার্চিংয়ে ছিলাম। আর এরপরে যখন আমি ক্যাম্পাস জীবন শেষ করি, সেখানে আমি এবি পার্টিতে রিসার্চ উইংয়ে কাজ করেছি। তো সাধারণত যারা মাঠে এরকম এমপি মন্ত্রী অথবা লিডারশিপ হয় তারা কিন্তু রিসার্চ উইংয়ে কম যাইতে চেষ্টা করে, এটা কিন্তু ভিতরের একটা কাজ। তো ওই সময় দেখা গেছে কতটা ঘুম হচ্ছে, কোন জায়গায় কী প্রবলেম হচ্ছে, আওয়ামী নির্যাতনের সংখ্যাটুকু কতটুকু হচ্ছে। ফ্রন্ট লাইনও ক্যাম্পাসে কাজ করেছি, তো তখন আমার বোঝার চেষ্টা করেছি যে পলিটিক্সটা আসলে কী। তবে সবচেয়ে বেশি অ্যাক্টিভলি আমার জাতীয় নাগরিক পার্টিতে কাজ করা, যেটা দিয়ে অর্থাৎ আমি পলিটিক্যাল পার্টির মধ্যে থাকি কিন্তু ধরাছোঁয়ার বাইরে একটু থাকি আর বোঝার চেষ্টা করি ওটার মধ্যেই থেকে, কিন্তু অ্যাক্টিভলি পলিটিক্যাল ফিল্ডে হলো এনসিপিটাই আমার করা হয়েছে আর। আপনি এ পর্যন্ত যতগুলো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন, সবগুলোর মধ্যে কোন রাজনৈতিক দলের সাথে আপনার জার্নিটা সবচেয়ে ভালো কেটেছে? আলহামদুলিল্লাহ সবার সাথে ভালো কেটেছে। মানে আমি তো রাজনৈতিক দলের মধ্যে হলো নেগেটিভ কিছু খুঁজতে যাই না, আমি পজিটিভ যতটুকু আছে নেওয়ার চেষ্টা করি। যারা ইসলামিক পলিটিক্স করে তাদের মধ্যেও অনেক কিছু পজিটিভ আছে, আবার এই হলো বাম সংগঠনে অনেক কিছু পজিটিভ আছে। বাম সংগঠনে একটা পিছনে লেগে থাকতো এবং তারা ইকোনমিক সিস্টেমটা বুঝে বাংলাদেশের, পুরো ওয়ার্ল্ডেরই, কীভাবে হলো আমরা নিপীড়নের মধ্যে দিয়ে যাই, সেটার মধ্যে ভালোটা আমি অ্যাকসেপ্ট করার চেষ্টা করেছি। তারপরে হলো শিবিরে যেটা ভালো সেটাও আমি অ্যাকসেপ্ট করার চেষ্টা করেছি। দেখেছি ওইখানে আমি নামাজ পড়তাম, সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তাম। তারপরে হলো মেয়েদের সাথে কথা বলা নিষেধ ছিল, অর্থাৎ ইসলামিক যে বিধানগুলো নামাজ, রোজা, হজ, জাকাত, পর্দা, এগুলো পালন করার চেষ্টা করতাম। তারপরে হলো আপনার যখন আমি এবি পার্টিতে ছিলাম তখন তো সেখানে আমি ভালো কিছু দেখেছি, ওইখানে অনেক প্রফেশনাল ছিল, যারা লয়ার্স ছিল, যারা স্টেট নিয়ে চিন্তা করতো, কীভাবে আমার রিফর্ম মেথডোলজিগুলো নিয়ে কাজ করা যায়। যেমন আমি রাষ্ট্রচিন্তা যারা, সেখানেও আড্ডার পাঠচক্রে গিয়েছি, কোটা আন্দোলন যারা, তাদের সাথে আমি প্রত্যেকটা যে পজিটিভ নেওয়ার চিন্তা করেছি। তো হয়তো ওই পজিটিভগুলাই এখন আমার এনসিপির ক্ষেত্রে একটু অ্যাপ্লাইয়ের কাজটা আমি করতে পারি। ভালো ছিল সব কিছু মিলে। আপনি যে জাতীয় সংসদে যেতে পারেননি, এই কারণে কি আপনার কোনো আফসোস হয়? আফসোস রাজনীতির তো দুইটাই, একটা হলো আপনি পার্লামেন্টে অথবা জনতার মধ্যে কাজ করেন। তো আল্লাহ আমার জন্য যেটা ভালো চাইছে ওইটা করছে, হয়তো ভবিষ্যতে ভালো কিছু, আমি ধৈর্য ধারণ করতেছি, হয়তো বা ভবিষ্যতে ভালো কিছু হবে। আপনি তো রাজনৈতিক জীবনের অনেক চড়াই উতরাই পার করেছেন, আপনি দীর্ঘ জীবন মানে অনেকদিন ধরে জেলে বন্দী ছিলেন, কারাবন্দী ছিলেন। তো আপনার ওই কারাবন্দী সময়ের কিছু অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই। অভিজ্ঞতা কি, জেলে নিচ্ছে, মানে গারদে ছিলাম, রিমান্ডে ছিলাম, সারা রাত মেরেছে, খাবারের মধ্যে পোকা ছিল, জেল ব্যবস্থাটা বাংলাদেশে খুবই মানে যেটা বেসিক হিউম্যান রাইটস সেটাও আদায় করা হয় না, খাবারের মধ্যে প্রবলেম, থাকার মধ্যে প্রবলেম। অর্থাৎ আমাদের জেলে যেটা হয়, অর্থাৎ আপনার প্রত্যেক সরকারের একটা নির্দিষ্ট পরিমাণ আছে যে এতটুকু মাংস, এতটুকু শাকসবজি দেওয়া হবে, ওই টাকাটাও হলো জেলার মেরে দেয় আর। এবং ওই সময় হলো ফ্যামিলি থেকে শুরু করে সবাই একটা মেন্টাল ট্রমার মধ্যে যায়। আমাদের জেলের অবস্থাটা ভালো না, অর্থাৎ আপনার এটা বলা হয় যে কারেকশন সেন্টার, কি যেন বলা হয়ে থাকে, রাখিব নিরাপদে দেখাবো আলোর পথে, এই ধরনের একটা তারা স্লোগান উচ্চারণ করে থাকে। তো জেল আর একটা অন্ধকার জগতারই, মানে বাংলাদেশে আমরা যে ধরনের বাহিরে অন্ধকার জগৎ থেকে ভিতরে এক ধরনের অন্ধকার জগৎ। তো ওইখানে আসলে কারেকশন হয় না, মানুষ ওইখানে যায় আরও ভায়োলেন্ট হয়। মানে সেখানেও অনেক, আমি ওইখানেও দেখেছি মানুষ ড্রাগ নিতে এবং মানুষদের উপর অত্যাচার করতে। এগুলোর নির্যাতনের মধ্য দিয়েও কিন্তু আমরাও গিয়েছি। জেল জীবন যে খুব সুখকর এমন না, কিন্তু আলহামদুলিল্লাহ পরবর্তীতে অনেকের সাথে মেলামেশা হয়েছে। সেখান থেকে আমি ওইখানে দেখা গেছে আমাদের ইকোনমিক ক্লাস হইতো, ল ক্লাস হইতো, সাইবার সিকিউরিটি ক্লাস হইতো, এগুলোতে আমি যখন জয়েন করেছিলাম এবং আমার ভার্সিটির অ্যাডমিশনের প্রিপারেশন নিয়েছিলাম, তখন আস্তে আস্তে এই ট্রমাগুলো আমার কেটে যেতে শুরু করে এবং রাজনৈতিক শিক্ষা জীবন ওইখান থেকে অনেকটা বেশি শুরু হয়। কারণ জেল থাকাটা, জেল মানে আমাদের কাছে একটা কিয়ামত ছিল। ওইখানে হলো বাবা ভাইকে চিনে না, মানে সন্তানকে চিনে না, ভাই ভাইকে চিনে না। এবং দেখা গেছে আমি একদিন দেখেছিলাম যে মা হলো বাবার জন্য হলো খাবার নিয়ে আসছে, তো ওইটা নিয়ে বাবা এবং সন্তানের মধ্যে মারামারি লাগছে যে এই খাবার হলো কার জন্য নিয়ে আসছে আর। অর্থাৎ বাবা এবং সন্তান ওই দিন হলো কিয়ামতের মতন হয়ে যায়, কিয়ামতের মাঠে যেমন কেউ কাউকে চিনবে না আর।
তবে বাংলাদেশের জেল ব্যবস্থা যেটা ওই সময় খুব নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছিল, এবং প্রত্যেকটা, যেমন আমি রিমান্ডে আমার সারা রাত মেরেছিল, জেলের মধ্যে অনেক নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছিলাম। আপনি জেলের মধ্যে থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নিয়েছেন? হ্যাঁ। আপনি অ্যাডমিশনে কততম হয়েছিলেন? 11তম। জেলের মধ্যে অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে 11তম। এরপর আপনি ফাইন্যান্স নিতে পারতেন বা অ্যাকাউন্টিং এর মতো টপ সাবজেক্টগুলো নিতে পারতেন, মার্কেটিং কেন নিলেন? মার্কেটিং ভালো লাগে, যে আমাদের তো বাংলাদেশের যেই মার্কেটিং সিস্টেম অথবা বিপণন ব্যবস্থা, এটা তো আমরা প্রতিটা ক্ষেত্রে হলে বিদেশি কোম্পানির উপর নির্ভর করি। ফলত বাংলাদেশি ব্র্যান্ড নিয়ে আসা অথবা এই সেক্টরে কোনো কাজ করা, এবং এই জন্য আমি কিন্তু পরবর্তীতে বাংলাদেশে একটা ব্র্যান্ডে কাজ করেছিলাম, প্রাণার ফেলে। আমার নামে একটা ছোট ছোট ভিডিও ছাড়া আমি নাকি সেলসে ছিলাম, ব্র্যান্ডিংয়ে ছিলাম, এবং সেখানে দাবি করা হয় যে আপনি 16,000 টাকার বেতনে না, সেখানে আমার লাখ চাকরি টাকার করতেন। কাছাকাছি স্যালারি ছিল ওই সময়। তো আমরা টপ ম্যানেজমেন্টের সাথেই কাজ করতাম। আমি দেখা গেছে 500-600 কোটি টাকার হলো মানে প্রোডাক্টের রিলিজের ক্ষেত্রে কাজ করতাম, এবং দেখা গেছে আমার আন্ডারে অনেক বড় সেলস জেনারেটিং যারা পিপল ছিল তারাও ছিল, এবং অনেকগুলো ফ্যাক্টরিও আমার আন্ডারে ছিল। তো এখন যারা ভিডিও ছাড়ছে, আচ্ছা ঠিক আছে, আমি যদি 5,000 টাকা জব করি সমস্যা নেই, তবে আমার স্যালারি লাখ টাকার কাছাকাছি ছিল। আপনার রাজনৈতিক জীবনের হাতে খড়ি কার হাত ধরে হয়েছিল, এবং কখন আপনি মনে করেছেন যে আপনার রাজনীতিতে যুক্ত হওয়া উচিত? রাজনৈতিক জীবনে আমার হাতে খড়িটা হয়েছে বই থেকে, কারণ আমি যারা লিভিং পিপল তাদের কাছ থেকে আমি একটু দীক্ষা টিক্ষা কম নেই। আমি মনে করি হিস্টোরিক্যাল, অর্থাৎ যে মারা গিয়েছে, যেমন শেখ মুজিব মারা গিয়েছে, কিন্তু উনি একটা বেইমান হিসেবে মারা গিয়েছে, যে বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করেছে। ওনার তো আবারই যখন জীবন ছিল তখন অনেক ভালো অ্যাচিভমেন্টও ছিল, বাংলাদেশের জন্য লড়াই করেছে, মুসলমানদের জন্য লড়াই করেছে 47-এ। তো ফলত যখন একজন মানুষ মৃত্যুবরণ করে তখন বোঝা যায় সে কি ভালো ছিল নাকি খারাপ ছিল আর কি। তো ওই জায়গায় আমি হিস্টোরিক্যাল যে জায়গাগুলো আছে সেখান থেকে নেওয়ার চেষ্টা করি, অনেক ওয়ার্ল্ডে যারা আছে তাদের থেকে, যেমন কারজাবি আছে, তারপরে হলো বসনিয়ার যারা হলো আন্দোলন করেছিল, এবং হলো ফ্রান্স যারা রেভলিউশন করেছিল, পুরো ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে যে হিস্টোরিক্যাল, ওই জায়গা থেকে আমার ইন্সপাইরেশন বেশি। লিভিং যারা আছে এদের দেখা গেছে কোনো টেকনিক ভালো লাগে, কিন্তু হোল লাইফ স্টোরির জায়গা থেকে আসলে লিভিং পিপলদেরকে আমি নিতে পারি না। দেখা গেছে ও আজকে ভালো করছে, কালকে হয়তো বা খারাপ করতে পারে। কখন মনে করেছিলেন যে আপনার রাজনীতির সাথে এখন যুক্ত হওয়ার উপযুক্ত সময়? রাজনীতি তো আসলে যে বাংলাদেশের যে কালচার, এটা আসলে বলে কয়ে কেউ হয় না। এটা আসলে যখন আমার মনে হয়েছে যে আমার যে অধিকারগুলো সেগুলো থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে, এবং আমাকে একটা নির্যাতনের মধ্য দিয়ে ছাত্রলীগও হলো নিল, তখন মনে হচ্ছে যে না, আমারও তো আসলে রাজনীতি করা প্রয়োজন, নিজের অধিকারটুকু নিজেরই করে নেওয়া প্রয়োজন। তো যখন এটার মধ্যে আমরা প্রবেশ করি, একটা পর্যায়ে হয়ে গিয়েছে যে মানুষের জন্য আমার এখন কাজ করতে হবে, অর্থাৎ রাজনৈতিক যখন আপনি একটা বুঝে যাবেন যে একটা নিপীড়নের মধ্য দিয়ে অথবা মানুষের জন্য কোনো কিছু করতে হবে, তখন অটোমেটিক এটা আপনার মধ্যে বোধোদয় শুরু হয়। এবং জেল জীবন থেকে এটা বেশি আমার নাড়া পড়ে, এবং হাসিনা যেহেতু আমার জেলে বন্দি করছে, তো আমার মনে হয়েছে যে আমি তো ইনোসেন্ট ছিলাম, আমার কেন বন্দি করছে। ওটা থেকে কিন্তু আমার একটা খুব ভালো ক্ষোভ আসছিল, এবং পরবর্তীতে আমার মনে হয়েছে যে হাসিনা বাংলাদেশে থাকা উচিত না। সো এমন যেমন আমার বিএনপির প্রতি একটু একটু রাগান্বিত অথবা প্রচণ্ড ক্ষোভে আসতেছে যেহেতু ওরা সংস্কার বাস্তবায়ন করতেছে না। তার মানে কি আমরা ধারণা করতে পারি কিছু বছর পর বিএনপিও বাংলাদেশ থেকে বিতাড়িত হতে পারে? হতে পারে, কারণ বিএনপির তো বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করতে হবে, এবং বিএনপি বাংলাদেশের সার্বভৌমত্ব বা ন্যাশনালিস্ট নামটা দিয়েছে, এবং সেখানে তারা সবসময় ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ছিল, এবং জনগণের যে মুসলিম বেসড রাজনীতি সেটা তো তারা ছিল, কিন্তু তারা একটা তো এখন নাই। তো যখন আপনি যেই ভিত্তি, আপনার ভিত্তিমূল্য যদি না থাকে, তখন তো জনগণের কাছে সেই আপিলটা চলে যাবে। এটা এমন না যে বিএনপিকে কেউ এখান থেকে বিদায় করে দেবে। শেখ হাসিনা তো একটা সময় তো আওয়ামী লীগের আপিল ছিল মানুষের কাছে, মুসলিম লীগেরও ছিল। তো যখন মানুষ দেখেছে সেই কি এই নাম দিয়ে তো আমার উপর অত্যাচার করে, তো বিএনপি যদি মানুষের যে এই যে হাঁ ভোটের এবং এই যে গণভোটের অধিকারটা কেড়ে নিতে চায়, সংস্কার বাস্তবায়ন করতে না চায়, ইন্ডিয়ার সাথে একটু একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, এবং দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী এই কাজগুলো জারি রাখে, তখন পিপল কেন তাকে ভোট দিবে? যদি পিপল তাকে ভোট না দেয় অথবা সে জোরাজুরি করবে মানুষের উপরে, তখন সে ফেসিস্ট হয়ে উঠবে। আর ফেসিস্ট যদি হয়ে ওঠে, হয়তো সে ভোটের মাধ্যমে বাংলাদেশ থেকে কাট হবে অথবা গণ আন্দোলনের মুখে কাট হবে। এবং বিএনপির যে পরিস্থিতি এখন দেখা যাচ্ছে, সে কিন্তু জনমুখী হচ্ছে না, কোনো একটা পরিবারমুখী হচ্ছে অথবা অন্য কোনো বাইরের দেশমুখী হচ্ছে। যখন আপনি জনমুখী না হবেন তখন তো জনগণের তাকে প্রয়োজন থাকে না, প্রয়োজন না থাকলে তো সে অটোমেটিক বাদ হয়ে যায়। রাজনৈতিক জীবনে এটা প্রকৃতির খেলা, এটা এমন না যে কেউ কার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কনস্পাইরেসি করতেছে।
এটা অটোমেটিক, যে প্রোডাক্টের আপনার ডিমান্ড যদি না থাকে, সে যদি জনগণকে তার জায়গাটা না দিতে, ক্রিয়েট করতে না পারে, অটোমেটিক সে বাদ হয়ে যাবে। আপনার রাজনৈতিক জীবনে এখনো পর্যন্ত সবচেয়ে গর্বের মুহূর্ত ছিল কোনটা? রাজনৈতিক জায়গাতে অনেকগুলা গর্বের জায়গা ছিল। যেমন আমরা যখন প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছিলাম, এটা আমার কাছে মনে হয়েছে যে আমি একটু হলে কন্ট্রিবিউট করতে পেরেছি। আমরা যখন কাশ্মীরে যখন তাদের আজাদি আন্দোলন চলছিল, আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছিলাম, যেটা বাংলাদেশে অনেকটাই ট্যাবু। ওইটার পরে তো ইউনিভার্সিটি থেকে আমরা পালাইয়া যাইতে হয়েছিল আমাদের বিরুদ্ধে। আমরা যখন হলো আমি সীমান্ত হত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, তো আমার এটা তো পুরো বাংলাদেশে আসলে কথা বলার জায়গা ছিল না। সীমান্ত থাকা মানে সার্বভৌমত্ব থাকা। আপনার যখন আইসা হত্যা করে তখন তো আপনার সীমান্ত নেই। ওইটা নিয়েও আমার একটা গর্বের জায়গা আছে। তারপরেও আমাদের প্রাণ প্রকৃতি যেটা সুন্দরবন আন্দোলন, তো আমাদের মনে হয়েছে যে ওইখানেও দাঁড়ানো উচিত, ওইটার পক্ষে আমরা দাঁড়িয়েছিলাম। এটা আমাদের কাছে ভালো লাগার জায়গা ছিল। সার্বভৌমত্বের প্রতীক আবরার ফাহাদের আন্দোলন হচ্ছিলাম, এটাও আমাদের একটা গর্বের জায়গা ছিল। তারপরে হলো আমি পাটকল, যারা শ্রমিক আছে তাদের কিন্তু বাদ দেওয়া হচ্ছে, পাটকলগুলো বন্ধ করা হচ্ছে। তো বাংলাদেশের একটা হিস্টোরিক্যাল, যেটা সোনালী আঁশের দেশ বলা হয়ে থাকে, পাটকলগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে, শ্রমিকদেরকে হলো ফ্যাক্টরি থেকে ছাঁটাই করা হচ্ছে, ওগুলোর পক্ষে দাঁড়িয়েছিলাম। তারপরে যারা শ্রমিক আছে, শ্রমিকদের আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছিলাম। তো প্রত্যেকটা জায়গায় আমার মনে হচ্ছে যে তারপরে হলো এই যে আমাদের অচলায়তন ছিল ডাকসুর জন্য আমরা অনেক মুভমেন্ট করেছিলাম। পরে অন্যরা ইলেকশন করেছে, আমরাই প্রথম দাবি চলেছিল যে আমাদের ডাকসুটা দিতে হবে। মামলা, রিট অনেক কিছু হয়েছে। তো সেই জায়গায় প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে আমি একটু হলেও কন্ট্রিবিউট করতে পেরেছি। সেই জায়গাটা অবশ্যই ভালো লাগে এবং গর্বের বিষয়। রাজনীতিতে আসার কারণে জীবনের কোনো কিছু কি হারিয়ে ফেলেছেন কিনা? রাজনীতি করতে হলে তো অনেক কিছু হারাইতে হয়, আবার অনেক কিছু পায় মানুষ। রাজনীতি করতে হলে যেমন আপনার ফ্যামিলিকে একটু টাইম কম দেওয়া হয়। দেখা গেছে আমার একদিন আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে হল থেকে টিএসসি পর্যন্ত এসেছি, বাসায় যাব। তো তখন জাহাঙ্গীরনগর মুভমেন্ট চলতেছিল, যে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগরে। তো ওই ব্যাগ নিয়ে যা জামা কাপড় আছে আমি রাতে জাহাঙ্গীরনগর রওনা দিয়েছি। আবার দেখা গেছে বাড়ি যাব, আজকে একটা আন্দোলন শুরু হয়েছে। একটা আন্দোলনের কিন্তু র্যাশ কিন্তু প্রায় 3-4 মাস, প্রায় 1 বছর পর্যন্ত থাকে। এটা কন্টিনিউয়াস পর্যায়ে নিয়ে যেতে হয়। তো এসে বাড়ি যেতে পারতেছি না, আব্বা আম্মা ফোন দিচ্ছে। আবার এখনও দেখা গেছে আমার হয়তো বাচ্চাকে বেশি সময় দেওয়া হয় না, অথবা আমার ওয়াইফকে বেশি সময় দেওয়া হয় না। তো কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হয়। আবার দেখা গেছে অনেক মানুষের ভালোবাসা পাই, যেমন হলো অনেক মানুষ আইসা দেখলে তাই সে শান্তি পায় আমাদেরকে। এবং দেখা গেছে ওই দিন হলো আমি ঈদের নামাজ পড়ে বের হচ্ছিলাম জাতীয় ঈদগাহ থেকে, আমার হলো মানে সবাই তো আমাকে সেলফি তুলতে এরকম সবাই ঘিরে ধরছে। তো একটা বাচ্চা আমার কাছে আসতে পারতেছিল না। তো মানুষের হলো উপর তো হলো মানে শরীর লাগা থাকে, তো নিচ দিয়ে কিন্তু ফাঁকা থাকে, সে নিচ দিয়ে পায়ের এদিক দিয়ে ঢুকে আমার আঙ্গুল টান দিয়ে চলে গেছে। তো আমি এমনি তাকায় আছি, পরে ওর আম্মুকে যায় বলতেছে যে আম্মু আমি নাসির ভাইয়ের আঙ্গুল টাচ করে আসছি আর কি। তো এই ধরনের মানুষের যে অনুভূতি বা ভালোবাসা, এই যে আমি বললাম যে ওমরাতে গিয়েছিলাম, সেখানে বাংলাদেশি ভাইরা এসে আমাকে অনেক সুযোগ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মানে ইমামতি করেছিলেন অথবা নামাজ পড়িয়েছিলেন, সেই জায়গাটা প্রথমবারে নামাজ পড়তে পারাটা অনেক রিয়ার বিষয় আরই। তো আমাকে কিন্তু ওই জায়গাটা তারা করে দিয়েছিল। তারপরে হলো হজরে আসওয়াদ প্রথমবারে চুমু দেওয়াটা অনেক কঠিন, কষ্টসাধ্য একটা বিষয়। তারপরে আমি একটা রেস্টুরেন্টে খাইতে গিয়েছিলাম, এবং আমার মক্কা মদিনা বিভিন্ন জায়গায় আমি যত জায়গায় খেয়েছি অধিকাংশ জায়গায় আমার তাকে বিল রাখে না। আমি জোর করে বিল দিতে চাইছি, বিল রাখে না, যে না বাংলাদেশের মানুষ তো ভালোবাসতে পারে না, আমরা আরও বেশি ভালোবাসতে পারি আর কি। তো এই যে ভালোবাসা, এটা তো আমি টাকা দিয়ে পাবো না, কখনোই আমি কিনতে পারবো না। আমি যদি বলি যে 1 কোটি টাকা দেন, যে আপনি যে কোনো মূল্যে আমার ওই জায়গায় নামাজ পড়ার ব্যবস্থা করে দেন, এটা কিন্তু সম্ভব না। তো এই যে মানুষের ভালোবাসা, এটা তো আসলে কোটি টাকা দিয়েও কিনা যায় না। অথবা আমাকে যে 50,000 মানুষ ভোট দিয়েছে, এগুলো তো আমি টাকা দিয়ে কিনতে যাইনি। অন্যান্য প্রার্থী যারা আছে তারা দেখা গেছে যে পার ডেই দেখা গেছে 5 লাখ, 10 লাখ, 15 লাখ টাকা খরচ করছে। আমার দিনে 5,000 টাকারও খরচ ছিল না। তো এই যে ভালোবাসা দিয়েছে, এটা তো রেসপন্সিবিলিটির জায়গা থেকে, এটা 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 আবারই পাও না, আবার অনেক ক্ষেত্রে মিসিং, অনেক ক্ষেত্রে অ্যাড, ডেবিট ক্রেডিট। দিন শেষে হলো এটাই, যে মানুষের ভালোবাসার মধ্যে দিয়ে থাকা। ঢাকা আর্ট কেন্দ্রিক আপনার কোনো পরিকল্পনা আছে কিনা ভবিষ্যতে? অবশ্যই আছে। ঢাকা আর্টকে মানে আমি একটা ফোর্স গড়ে তুলতে চাই। বেসিক্যালি আমরা ঢাকা আর্টে যেটা আমরা ইশতেহার দিয়েছিলাম, ওই ইশতেহারগুলো আমি বাস্তবায়ন করব। ঢাকা আর্টে যে সমস্যাগুলো চিহ্নিত করেছিলাম, সেই সমস্যাগুলো সমাধান আমরা কাজ করব। তো এটার জন্য একটা ভলান্টিয়ার ফোর্স গড়ে তুলতে হয় আর কি। তো সেটা আমি কাজ করতেছি। তারা যখন রেডি হবে, সেই জায়গা থেকে আমরা প্রবলেমগুলো সলিউশন করা শুরু করব।
তো এটা হলো আমার আল্লাহ যতটুকু শক্তি দিয়েছে জনতার মধ্যে থাকা, ওইটা করব। আর ভবিষ্যতে ইনশাল্লাহ তো ইলেকশন আসলে ইলেকশন করব, যদি আল্লাহ তৌফিকে রাখে, ততদিন যদি বেঁচে থাকি। কোন এলাকা থেকে ইলেকশন করবেন? ঢাকার থেকেই করার চিন্তা ভাবনা আছে, আর যদি পরিস্থিতি হয় তাহলে অন্য জায়গা থেকে। এখন তো আমার এমন হয়ে গিয়েছে, আমি কয়েকদিন আগে যে রমজান হলো সিলেটে গিয়েছিলাম, তো ওইখানে সবাই ধরছে হলো সিলেটে মেয়র ইলেকশন করতে হবে। চিটাগাঙে গিয়েছি, ওরা বলতেছে চিটাগাঙে মেয়র ইলেকশন করতে হবে। তো এখন অনেক জায়গায় বলে যে আমাদের আসনে এসে ইলেকশন করতে হবে। দেখেছে বাংলাদেশের 300 আসন বিভিন্ন জায়গা থেকে ফোন দিচ্ছে আমাদের আসনে এসে ইলেকশন করেন এখানে। তা যেমন সিলেটের মানুষকে আমি বলতেছিলাম আমি তো সিলেটি ভাষা পারি না, তো বলছে সমস্যা নাই, আমরা সিলেটি ভাষা শিখিয়ে দিব। চিটাগাঙের ভাষা তো একটু অন্যরকম, বলতেছে না আমরা চিটাগাঙের ভাষা শিখিয়ে দিব, সমস্যা নেই। তো এটা যখন পরিস্থিতি আসে, যেমন আমার তো ঢাকা 8 ইলেকশন করার কথা ছিল না, 18তে করার কথা ছিল, কিন্তু পরিস্থিতি যখন এসেছিল তখন কিন্তু আমি রিস্কটা নিয়েছি এবং সেখানে গিয়েছি। পরিস্থিতি যেখানে আসে সেখানে যাব, সমস্যা নেই। যদি ভবিষ্যতেও আপনার কাছ থেকে ভোট কারচুপি করা হয় বা আপনার ভোট ডাকাতি করা হয়, তখন কি করবেন? ডাকাতদেরকে এবার প্রতিরোধ করব এবং আমরা চেষ্টা করব যাতে হলো নেক্সট ইলেকশন ব্যবস্থাটা পরিবর্তন করতে হবে। এবং আপনি কয়জন ডাকাতের বিরুদ্ধে দাঁড়াবেন? চোর, বাটপার, ডাকাত, ইঞ্জিনিয়ার, এগুলোর বিরুদ্ধে কয়জনের বিরুদ্ধে দাঁড়াবেন? এই জন্য হলো যখন আপনি সিস্টেম, যা আমাদের চেয়ে হলো ছোট রাষ্ট্র নেপাল, তাদের ইলেকশন সিস্টেম আমাদের চেয়ে অনেক বেটার। তারপরে হলো আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তারা কিন্তু হলো তাদের যে ডেমোক্রেসি ইলেকশন সিস্টেম অনেক তারা উন্নত করছে, আমাদের চেয়ে ইন্ডিয়াটাও বেটার। বাংলাদেশে এত বাজে পরিস্থিতি যে ইলেকশন সিস্টেম, মানে আপনার সুষ্ঠু ভোট অথবা কেউ যদি হলো ভোট পায় সুষ্ঠুভাবে জিতে আসার মানে মেকানিজম না করলে আরই, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসীর টাকা না ডানলে এটা ইম্পসিবল একটা জায়গার কাজের কাছাকাছি চলে যায় আর, অথবা কম্প্রোমাইজ করতে হয় অনেক কিছু। এই সিস্টেমটা চেঞ্জ করলে আরই সবার, এটা আমার না সবারই ভালো হবে। তা আমার তো একা চিন্তা করলে হবে না, সবারটাই চিন্তা করতে হবে। আমরা দেখেছিলাম যে ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছিল, এমন একটা জিনিস ছড়িয়ে পড়েছে ফেসবুকে। তাদের প্যাড থেকে দেখা গিয়েছে আপনাকে বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে এবং সেখানে দাবি করা হয়েছে যে আপনি ল্যাপটপ চুরি করেছেন। তো যারা এই দাবিটা করছে তারা আবার খুব ভালোভাবেই দাবি করছে জোরে সোরে যে আসলে আপনি ল্যাপটপ চুরির সাথে যুক্ত ছিলেন। আমরা আপনার মুখ থেকে শুনতে চাই আপনি আসলে ল্যাপটপ চুরি করেছিলেন কিনা। আমি যখন ইউনিভার্সিটিতে মানে চান্স পাই তখন কোচিং সেন্টারগুলো আমাদের নিয়ে কিন্তু টাকা দিতে পারি, মানে আমার 11 সার্ভিসে। তো আমার ফার্স্ট ইয়ারে হলো ল্যাপটপ ছিল, আমি যেদিন ভার্সিটি ঢুকার আগে আমার কাছে ল্যাপটপ ছিল এবং একটা কোচিং সেন্টারে পার ক্লাসে আমার 5,000 টাকার এরকম ছিল আর। তো ফলে তো ওই সময় আলহামদুলিল্লাহ আমার টাকার অভাব ছিল না, ল্যাপটপের অভাব ছিল না আর। তার মানে আপনি ল্যাপটপ চুরি করেননি? মানে কেন করতে যাব? তাহলে তারা আপনার বিরুদ্ধে এই অ্যালিগেশনটা কেন দিতে যাবে? আমার বিরুদ্ধে বাংলাদেশে হলো এমন কোনো অ্যালিগেশন নাই যে মানে আনা হয় নাই। এবং নট অনলি দিস ওয়ান, আরও অনেকগুলা দিছে, যে ছাগল কাণ্ড, ল্যাপটপ কাণ্ড, তারপরে আরও কি যেন আরও অনেকগুলা বিভিন্ন। ছাগল কাণ্ডে তো আপনাকে দেখা গিয়েছিল যে আপনি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে যে আপনি ছাগল নিয়ে চলে আসছেন। না, কোথায় সিসিটিভি ফুটেজ? এরকম তো কোনো সিসিটিভি ফুটেজ আমি দেখি নাই, অন্যরা হয়তো দেখতে পারে, মানে যেগুলো এআই দিয়া বানানো আরই। তার মানে আপনি ছাগল কাণ্ড, ল্যাপটপ কাণ্ড কোনোটার সাথেই যুক্ত ছিলেন না? না, আমি কেন যুক্ত থাকতে যাব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা দেখছিলাম পলিটিক্যাল রুম উইথ নাসিরউদ্দিন পাটোয়ারির প্রথম পর্ব। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দ্বিতীয় পর্ব দেখার জন্য। দ্বিতীয় পর্বে থাকবে আরও চমকপ্রদ অনেক আলোচনা।